আচ্ছা, এটা লাস্ট হচ্ছে আমরা চ্যাপ্টার 1টা পড়াইছিলাম। আজকে একটু বাকি ছিল এটার। তো এটা থেকে স্টার্ট করব আজকে। চাপ চাপ আর শক্তি এই পার্টটা আমরা। ওকে, তো যতটুকু পড়াইছি এর মধ্যে কোনো কোয়েশ্চেন আছে, নাহলে আমি স্টার্ট করব। মহাকর্ষ বল, তারপরে হচ্ছে নিউটনের সূত্রগুলো, এগুলো দিয়ে ম্যাথও পড়াইছি এন্ড পড়াইছি। তো এগুলো থেকে কোনো কনফিউশন আছে কারো কোনো? অলসো হোমওয়ার্কও ছিল একটা, তোমরা কি কেউ করছো হোমওয়ার্ক? হ্যালো? ম্যাম আমি ওই ক্লাসে ছিলাম না, তবে আমি হোমওয়ার্কটা করছি এখন। সময় লাগবে না ম্যাম, করছি। কোনটা দেখে দেন ম্যাম, স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, এখন করা লাগবে না, যারা করছো তারা বলো। এই যে এটা একটা ছিল, আর ছিল হচ্ছে আম, আরেকটা ছিল, এই যে এটা। এই দুইটা হোমওয়ার্ক দিছিলাম। আচ্ছা, হোমওয়ার্কে আমরা পরে সলিউশন দিয়ে আগে আগাই নি, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো চাপ। তো চাপ কি? চাপ নিয়ে তোমাদের কি ধারণা, আগে বলো সেটা। চাপ কাকে বলে? ম্যাম এক, একক ক্ষেত্রফলের উপর প্রদত্ত বল। হ্যাঁ, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলতেছি চাপ। তাহলে এইটা থেকে আমরা সংজ্ঞা থেকে সূত্র পেয়ে যাই, চাপ মানে হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। মানে আমরা একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বলটা প্রয়োগ করতেছি, এ এরিয়া উপরে যদি আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে এই যে জিনিসটা, এটা হচ্ছে যে চাপটা ফেস করবে সেটা হচ্ছে এফ বাই এ। এটাই হলো চাপ। আর চাপের একক হলো প্যাসকেল। প্যাসকেলকে আমরা হচ্ছে সংক্ষেপে এই যে পিএ এভাবে লিখতেছি। আর এটার আরেকটা একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তো এটা তো খুবই সিম্পল। তাহলে একটা উদাহরণটাও করে, এখানে কি বলছে যে ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশে ক্ষেত্রফল 0.5 মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে, এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? তাহলে আমরা যখন শুয়ে আছি তখন আমরা ফার্স্টে, যখন আমি শুয়ে আছি তখন হচ্ছে আমার ভর কত দাও, আমার ভর দেওয়া হচ্ছে 50 কেজি। তো আমি যখন মেঝের উপরে আছি তখন আমার উপর কোন বলটা কাজ করবে বলো তো? যখন আমি মাটিতে বসে আছি বা দাঁড়িয়ে আছি, তো তখন ওর মাটির উপরে কোন বলটা কাজ করে, কে বলতে পারবে? সরি, আমি শুনতে পাচ্ছি না। হ্যালো? কেউ কি কিছু বলতেছো? পায়ের উপর যেটা বল থাকবে ওই বলটা। না, মানে অভিকর্ষজ বল কাজ করবে না? হ্যাঁ, অভিকর্ষ বল। তাহলে অভিকর্ষ বল কি? এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি, মানে ওজন যেটা আমরা বলতেছি, তাই না? তো আমাদের ফার্স্টে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, আমি যদি এখন শুয়েও থাকি অথবা আমি যদি দাঁড়িয়েও থাকি, আমার ওজনটা তো সেমই আসতেছে, কারণ আমি ফুল বডিটা দিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছি বা শুয়ে আছি। তো এই ক্ষেত্রে আমার এই এফটা তো সেম হবে। তো এই এফটা হবে হলো ওজনের সমান। তো ওজন হচ্ছে এম ইন্টু জি। তো আমার ভর যদি 50 হয় আর ওজন জি তো হচ্ছে 9.8, তো এখান থেকে আমি পাবো হচ্ছে যে পরিমাণ বল আমি প্রয়োগ করতেছি। এখন মেঝে চাপ কি অনুভব করবে ওইটা ডিপেন্ড করতেছে হচ্ছে আমার যে এরিয়াটার উপর চাপ দিতেছি সেটার উপর, রাইট? তো এখন আমি যখন চিত হয়ে শুয়ে আছি তখন হচ্ছে আমার এরিয়া কি 0.5 মিটার স্কোয়ার। তো তখন যখন আমি চিত হয়ে শুয়ে আছি তখন হচ্ছে আমার এই আমি ওই যে তখন আমার এফটা হচ্ছে 490 নিউটন, আর এটা তখন হবে 0.5 মিটার স্কোয়ার। তখন আমি প্রেসার পাচ্ছি 980 নিউটন পার মিটার স্কোয়ার, ওর আমরা বলতে পারি প্যাসকেল। আর যখন দাঁড়িয়ে থাকবো তখন, যখন, তখন তো আমি অল্প একটু জায়গার উপর দাঁড়িয়ে আছি, তখন এরিয়াটাও কম। তো আমি তখন ওই যখন 0.3 মিটার স্কোয়ারে ডিভাইড করব, তো তখন হচ্ছে আমি পেলাম
16,333 প্যাসকেল। তো এখান থেকে বুঝতে পারতেছো যে একই পরিমাণ বল প্রয়োগ করতেছি, বাট আমরা যখন এরিয়াটা চেঞ্জ করতেছি, এরিয়া যত কম হবে চাপ তত বেশি হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? এটা তোমরা রিয়েল লাইফে অনেক এক্সাম্পল দেখো, যেমন হচ্ছে একটা দেখবা যে তুমি ধরো একটু নরম মাটিতে যদি তুমি হাঁটো অ্যান্ড হিল, যদি তুমি হিল জুতা পরো, স্পেশালি মেয়েরা এটা রিলেট করতে পারবা যে হিল জুতা হচ্ছে ঢুকে যাবে, মানে মাটির ভিতর ঢুকে যায়। কিন্তু তুমি যদি একটা ফ্ল্যাট জুতা পরো, দেখবা যে ওটা মাটির উপর তো কোনো ঝামেলা করতেছে না। তো এই যে হিল জুতা পরলে মাটিটা দেবে যাচ্ছে, কারণ হিল জুতা তুমি সেম পরিমাণ তোমার ওজনটা তো সেমই আছে, বাট এই যে এরিয়াটা তো অনেক কম, এই জন্য হচ্ছে তোমার মাটিতে যখন চাপ বেশি পড়ে। বাট যখন তুমি আর কি ফ্ল্যাট একটা সোলের কিছু পড়তেছো, তখন তো তোমার চাপের এরিয়াটা বেশি, তাই হচ্ছে ওরকম মাটিটা ডাকতেছে না। তো এইটাই যে তুমি সেম পরিমাণ বল প্রয়োগ করেও চাপের কম বেশি করতে পারো। তারপরে যে একটা পেরেককে তুমি কাঠের ভিতর কত ইজিলি ঢুকাইতে পারো, একটা টিক মানে একটা পেরেক, এটা বিকজ এটার এই এরিয়াটা হচ্ছে অনেক কম হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার চাপের একটা সিম্পল ধারণা। এতটুকু কি বুঝতে পারছো সবাই? হ্যাঁ ম্যাম। ওকে, তো এখন হচ্ছে এই চাপ হচ্ছে আমার তরল আর বায়বীয় ক্ষেত্রে হচ্ছে অনেক বেশি ইম্প্যাক্টফুল। এখন তরলের একটা গভীরতার সাথে ওর উপর যে মানে ধরো তরল, এটা একটা তরল এন্ড এইটার একটা গভীর মানে একটা পয়েন্টে কতটুকু চাপ অনুভব করবে, এটা হচ্ছে তাদের মানে গভীরতার সাথে চেঞ্জ হবে। ধরো এই হাইটে একটা চাপ অনুভব করবে, আবার এই হাইটে আরেকটা চাপ অনুভব করবে। তো এইটা আমরা কিভাবে আর কি মাপতে পারি, সেটা হচ্ছে যে এই যে ধরা তোমরা যারা পানি কিংবা অন্য কোনো তরলের গভীরে গেলে ঠিক কতটুকু চাপ অনুভব করা যাবে, সেটি খুব সহজেই বের করা যায়। ধরা যাক তুমি তরলের এই গভীরতার চাপ নির্ণয় করতে চাচ্ছ, তাহলে এই ক্ষেত্রফলের একটা পৃষ্ঠ কল্পনা করে নাও। তো আমি চিন্তা করলাম যে একটা আমি এই এরিয়ার একটা পৃষ্ঠ আছে, একটা প্লেন আছে, এখন ওইটার উপরে তরল কতটুকু চাপ নিবে সেটা আমরা মাপবো। তো তাহলে হচ্ছে আমার যেটা হবে যে এই তরলটুকুর যে ওজন, মানে তার উপরে তরলের যে স্তম্ভটুকু হবে, সেখানকার তরলটুকুর ওজন এই পৃষ্ঠে বল প্রয়োগ করবে। আচ্ছা, এই কথাটা দিয়ে কি বুঝাইছে, কে বলতে পারবে? যে যদি আমি একটা, আচ্ছা আমি এটা বলতেছি, তোমাদের বুঝতে হবে না। তো ধরো এখানে আমার একটা পানি আছে, আর পানির এই গভীরতায় আমি একটা ক্ষেত্রফলের জাস্ট প্লেনটা চিন্তা করতেছি। আচ্ছা আমি এখানে বোর্ডটাই দেখাই। তো আমার এটা হচ্ছে একটা, আর এটা হচ্ছে আমার তরল এ পর্যন্ত আছে, আমি এতটুকু একটা হাইটে এখানে আমি চিন্তা করতেছি যে একটা প্লেন আছে। তো এই প্লেনটা এরিয়া হচ্ছে এ। তো এই এর উপর তরলের চাপ কত আমরা সেটা মাপবো। এখন এই প্লেনটার উপরে যতটুকু হচ্ছে পানি আছে, এই প্লেনটার উপরে যতটুকু পানি আছে, এই যে এই তরলের উপরে ধরো এতটুকু পানি আছে, এই পর্যন্ত পানি আছে, রাইট? তো এটার আমার এখানে যে পানিটা আছে, এই পানিটার যে ওজন, মানে এই পানিটার যে ডাব্লিউ, ওই পরিমাণ বলই কি এই এই পৃষ্ঠটা, এই যে এ পৃষ্ঠটা আছে এটার উপরে দিবে না? পানিটার বল এফটা কি হবে, ওজনটা, এফ হবে ওজন, কার ওজন? এই ক্ষেত্রফলের উপর যে পানির স্তম্ভ আছে এইটার ওজন, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। তো এখানে এমটা হবে আমার পানির ভর। কতটুকু পানির ভর? যতটুকু পানি আমার এই এর উপরে আছে। যেটা আমরা কেমনে মাপতে পারি, আমরা কি জানি যে রো কি, রো হচ্ছে এম বাই ভি, মানে ঘনত্ব হচ্ছে এম বাই ভি। তাহলে আমি ভরটা পাবো যদি আমি ঘনত্বকে তার আয়তন দিয়ে গুণ দিই। তো আমি এখানে যে ডাব্লিউ মানে আমি যে ওজনটা মাপতে চাচ্ছি, সেখানে যদি আমি রো ইন্টু ভি, আর জি তো থাকলো, এভাবেও লিখতে পারি। তাহলে এই যে পরিমাণ পানির ওজনটা যে আছে, এটা এ ক্ষেত্রফলের উপর এই পরিমাণ বল প্রয়োগ করলে আমার চাপ পি হবে এই ডাব্লিউ বাই এ। মানে এ তো এখানে এ এরিয়ায় ধরছি, আর ডাব্লিউ আমরা কি, পি রো জি।
আবার ভি মানে কি, ভি মানে কি, ভি মানে উচ্চতা ইনটু ক্ষেত্রফল। তো এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে হচ্ছে আমরা যেটা পাই সেটা হলো এইচ রো জি। এটাই হচ্ছে যে তোমার এতটুকু পানির গভীরতায় একটা কোনো মানে যে কোনো মানে একটা গভীরতায় আমরা যে চাপটা অনুভব করছি। এখানে দেখো এখানে কিন্তু আর ক্ষেত্রফল আর কিছু নাই। তাহলে আমরা বলতে পারি যে তরলের মধ্যে যে চাপটা সেটা কিন্তু শুধুমাত্র কার উপর নির্ভর করছে, এইচ এর উপর নির্ভর করছে, রাইট? আর ঘনত্বের উপর নির্ভর করছে, ক্ষেত্রফলের উপর কিন্তু আর নির্ভর করছে না। তো এতটুকু কনসেপ্ট কি তোমরা নিতে পারছো, বুঝতে পারছো? আমাকে একটু বলো তো। ম্যাম আর একটু মানে বললে ভালো হতো। আচ্ছা আর একটু বলতেছি। তোমার আমরা এখানে কি মাপতে যাচ্ছি, আমাদের অবজেক্টিভটা কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে একটা তরলের ভিতর যে কোনো পয়েন্টে আমি চাপ মাপতে চাচ্ছি, যে তরলের ভিতর যে কোনো পয়েন্টে কতটুকু চাপ তরলটা দিবে, ঠিক আছে? তো এখন চাপের নর্মাল সংজ্ঞা কি? নর্মাল সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল টু এফ বাই এ, ঠিক আছে? এইটা এখন আমি কল্পনা করতেছি যে আমি যে পয়েন্টে চাপটা মাপবো সেখানে হচ্ছে একটা মানে এটা একটা পৃষ্ঠর উপর আমি চাপ মাপতে যাচ্ছি, আমি পয়েন্ট না, আমি একটা পৃষ্ঠ যেটার ক্ষেত্রফল হচ্ছে এ, এইটার উপরে পানি কতটুকু চাপ দিচ্ছে সেটা মাপতে চাচ্ছি। তো এখন চাপের জন্য আমি এটা তো ধরে নিলাম, এই যে এই এটাই তো এটা, রাইট? এতটুকু বুঝছো? হ্যাঁ আচ্ছা এখন আমার বের করতে হবে এফটা। তখন এফটা কত হবে? এই এফটা যেহেতু আমার এই যে উচ্চতার সাথে রিলেটেড, মানে এফটা হচ্ছে আমার ওজন হবে অ্যাকচুয়ালি। এই যে এর আগে তো দেখাইলাম না এখানে যে ওজন দিয়ে করলাম না, আমরা ডাব্লিউ বের করে নিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, এভাবে করেই তো এফটা আর কি ধরলাম, ডাব্লিউ ধরলাম এফটাকে। এটা বুঝছো যে ডাব্লিউ ধরাটা? এফ আর ডাব্লিউ তো সেমই, বলই তো। হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা তো এখন আমি ওই এই এফটাই আমার বের করতে হবে, মানে আমার একটা ডাব্লিউ মানে ওজন বের করতে হবে একটা একটা অ্যামাউন্ট অফ ওয়াটারের। তো জি তো ঠিক আছে, বাট এমটা কত হবে এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। তো এমটা হবে হলো তোমার এই যে এই আমার যে পৃষ্ঠটা আমি চিন্তা করতেছি, ওই পৃষ্ঠটার উপরে যে পানির স্তম্ভটা ক্রিয়েট হবে, মানে এই পোর্শনটাই এতটুকু যে পানির যে ভর হবে ওইটাই হবে এই এমটা। এতটুকু বুঝছি? হ্যাঁ আচ্ছা এখন এই এমটা আমরা বের করব। তো আমরা জানি যে এম হইলো তোমার রো, মানে রো মানে ঘনত্ব আর ভি মানে আয়তন, এতটুকু জানি। হ্যাঁ ম্যাম আচ্ছা আবার ভলিউমকে আমরা কি লিখতে পারি, আয়তনকে আমরা ক্ষেত্রফল আর উচ্চতার গুণফল এভাবেও তো লিখতে পারি, এতটুকু জানি। হ্যাঁ ম্যাম আচ্ছা তাহলে আমি এই এমটার জায়গায় এই ভ্যালুটা লিখলাম যে রো এ আর এইচ, ঠিক আছে? তো এখন আমার এখানে আমি আর হচ্ছে আমার আর জি তো আছে, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এম জি জি। তো এখন আমি এই ডাব্লিউটাই তো এই এফটা, রাইট? এই ডাব্লিউ তো আমার যেই এফটা হচ্ছে এই পৃষ্ঠটা পাবে, ওকে? তো আমি এখন এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমি পাই রো এ এইচ জি, আর এই এ তো আগে থেকেই ছিল। তো এ এ কাটা যায়, তাহলে আমি পাই যে এই চাপটা হচ্ছে এইচ রো আর জি। মানে আমরা বুঝতে পারলাম যে পানির এইচ গভীরতার উপরই চাপটা নির্ভর করতেছে, এইখানে আর কোনো ক্ষেত্রফলের উপর ডিপেন্ডেন্সিটা নাই। ঘনত্ব বাড়লে, যদি তোমার তরলের ঘনত্ব বাড়ে তাহলে চাপ বেশি হবে, যদি তরলের উচ্চতা বাড়ে গভীরতা বাড়ে তাহলে চাপ বেশি হবে, আর জি তো এটা ফিক্স। তো এটাই হচ্ছে আমার তরলের কোনো একটা যে কোনো গভীরতায় যে চাপটা অনুভূত হবে সেটার পরিমাণ, যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এবার বুঝতে পারছি? হ্যাঁ ম্যাম বুঝছি। ওকে। তো এটা হলো আমার তরলের উচ্চতার জন্য নিচের পৃষ্ঠে যে চাপ সৃষ্টি হয় সেটা। আচ্ছা এর রিলেটেড একটা ম্যাথ দেখো এখানে দিয়ে দিছে যে কেরোসিনের ঘনত্ব দিয়েছে, পানির ঘনত্ব দিচ্ছে আর পারদের ঘনত্ব দিচ্ছে। বলছে যে এই তিনটা তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করো। তাহলে আমার পি ফর কেরোসিনের জন্য কি হবে? এইচ তো সেম, খালি রোটা চেঞ্জ হয়েছে। তো আমার
এইচ হচ্ছে গিয়ে 50 সেন্টিমিটার, তো এটাকে আমি মিটার নিয়ে নিলাম 0.50, আর রো হবে তাহলে 800 মানে ঘনত্ব আর কি, আর জি তো 9.8। তো এটা পেয়ে যাবো আমি কেরোসিনের চাপ। তো এখানে দেখো সবগুলো, এটা ইজি, এটা আর করানোর কিছু নাই। তো সবগুলো যে রো গুলো চেঞ্জ করলে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পাচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে যে ঘনত্ব যত বেশি চাপও তত বেশি। যেমন এই যে পারদের ঘনত্ব 13,600, তাই ওখানে সেম হাইটের জন্যই আমি চাপ পাইতেছি কত দেখো, 6,66,000 চাপ পাইতেছি। তাহলে আমার চাপ, তরলের মধ্যে চাপটা আমার ঘনত্ব আর উচ্চতা এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, আই গেস এটা নিয়ে কনফিউশন থাকার কথা না। আরো কারো কোনো আছে নাকি বলো, থাকলে কোয়েশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, হ্যাঁ ম্যাম, আশা, এটা বুঝেছি। ওকে গ্রেট। তো এখন এই যে তাহলে এটা, আচ্ছা এটা পরেই করে। এরপরে আমরা আসি আর্কিমিডিসের সূত্র আর প্রবণতা। এটা খুবই ইম্পর্টেন্ট যে আর্কিমিডিসের সূত্র কি বলছে। আচ্ছা, কেউ জানো আর্কিমিডিসের সূত্র কি বলছে? আচ্ছা, হ্যাঁ বলো। হুম, কেউ কিছু বলবা? ম্যাম বলছি যে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় গ্যাসে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুর কিছু ওজন হারায় বলে মনে হয়, কিন্তু এই ওজন হারায় বস্তুটি অপরিশোধিত তরলের সমান হবে। আচ্ছা, হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে। যে ধরো আমার কাছে একটা বস্তু আছে যেটা হইতেছে গিয়ে আহ একটা তরলের ভিতরে। ধরো তুমি যখন হইতেছে পানিতে আমরা তো সাঁতার কাটছি অনেকে, হয়তো কম বেশি কেউ স্কুলে বা কোথাও। তো তখন কি মনে হয় যখন পানিতে আমরা ভাসি তখন আমাদের অনেক লাইট লাইট ফিল হয় না? তো ওইটাই হচ্ছে আমরা ওজন হারাইতেছি। তো এই যে আমরা কতটুকু ওজন, ওজন মানে কি, ওজনের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। ওজন মানে হইতেছে এমজি, ঠিক আছে? তো এই যে এম তো তোমার ভর, তাই না? আর জি হচ্ছে 9.8, তাইলে তোমার এই এমজি কিন্তু থিওরিটিক্যালি এই এমজি কিন্তু কমার কোনো উপায় নেই, কারণ তোমার ভর কি পানিতে গেলে কমে যায়? না, তোমার প্রত্যেকটা একক আয়তনের মানে ভি আর রো তো ঘনত্ব তো সবই সেম, তো এটা কমার কোনো উপায় নেই। আর জি তো ধ্রুবকই, তাই না? তো কিন্তু কি হয়, এটা একটু মানে তোমার একটা ফিল আসে আর কি। যাই হোক, তো ওজন বলতে আমরা কিন্তু এটা বুঝাচ্ছি, এই কথাটা ইম্পর্টেন্ট যে আমার ওজন ডাব্লিউ আসলে এম ইন্টু জি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ওজনটা, ঠিক আছে? তো ধরো আমার বা ধরো একটা অবজেক্ট, এখানে একটা এম ভরের একটা অবজেক্ট ডুবাইছি। তো এখন যখন আমি পানিতে একটা অবজেক্টকে ডুবাই, তখন হচ্ছে এই সমপরিমাণ যে পানিটা আছে, এই মানে এখানে যে পরিমাণ পানি তো অপসারণ করি, তো পানি এখানে অবজেক্টটা ঢুকছে, তাই না? একটা একটা পরিমাণ পানি তো অপসারণ করছে। তো এই পানিটা কতটুকু, ওই এই অবজেক্টটার যতটুকু আয়তন, ওই সমান পরিমাণের আয়তনের পানি সরাইছি না আমি? এতটুকু বুঝতে পারতেছো আমি কি বলতেছি? যখন একটা অবজেক্টকে আমি পানিতে ডুবাইলাম, তখন ওই অবজেক্টটা কি পরিমাণ পানি সরাবে? ওই অবজেক্টটার আয়তনের সমান পানি সরাবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে ওই আয়তন যদি আমি পানির আয়তনটা জানি, বা তরলের আয়তন, পানির অথবা তরলের আয়তন, তাইলে অপসারিত আয়তন হবে কি? অপসারিত পানির বা তরলের আয়তন হবে আমার এই বস্তুর আয়তনের সমান, তাই তো? এখন অপসারিত বা পানি তরলের আয়তন যদি বস্তুর আয়তনের সমান হয়, তাহলে আমি তাহলে আমি পানির ভরটা মাপতে পারবো। মানে অপসারিত পানির ভরটা কি হবে? অপসারিত পানির ভর হবে হচ্ছে, আমরা কি একটু আগেই তো করলাম যে এম কি ভি ইন্টু রো না? তো ওইটাই লিখবো যে ভি ইন্টু রো। তো এটা রো হচ্ছে গিয়ে আমার এই এই ভিটা যে বস্তুর আয়তন, আর হচ্ছে ঘনত্ব হচ্ছে মানে তরলের ঘনত্ব। এতটুকু বুঝতে পারছি? এই যে এমটা যেটা পাইলাম, মানে এটা হচ্ছে আমার পানির ভরটা আর কি। আমার কথা কি ধরতে পারতেছো? জি ম্যাম। হ্যাঁ। আচ্ছা, তো এখন আমার এইখানে এই এই যে পরিমাণ পানিটা পাইলাম, ধর এটাকে আমি এম ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমার ভি ইন্টু রো। তো এইখানে যে ওজনটা, এটার জন্য ওজন হবে কত, এম ডাব্লিউ ইন্টু জি। তো এই ওজনটা সমপরিমাণ ওজনই হচ্ছে আমি হারাবো। তো তখন আমার ফিল হবে আমার ওজন হয়েছে এম জি মাইনাস এই এম অফ ওয়াটার ইন্টু জি। বুঝতে পারছো? এই এই পরিমাণে এটাই বলছে যে আমি
কিছুটা আমরা তরলে ডুবি তখন হচ্ছে আমাদের ফিল হয় যে আমরা কিছু পরিমাণ ওজন হারিয়েছি, আর ওই হারানো ওজনটার পরিমাণ হয় এই যে পরিমাণ পানি অপসারণ করছে ওইটার ওজনের সমান। ঠিক আছে, তাহলে ওই ওজনটা তাহলে কি এম অফ ডাব্লিউ ইন্টু জি, আর এই এম অফ ডাব্লিউটা হচ্ছে যে পরিমাণ পানিটা আসলে মানে যে পরিমাণ অবজেক্টটা ডুবছে এটা আমরা আয়তন দিয়ে হিসাব করতেছি ইনটু পানির ঘনত্ব। বুঝতে পারছো কথাটা? জি ম্যাম। আচ্ছা, এখানে বইতে কিন্তু এভাবে করে এক্সপ্লেইন করা নেই, এখানে জাস্ট হচ্ছে বলছে যে আর্কিমিডিসের সূত্র কি, বাট এক্সপ্লেনেশনটা কিন্তু বইতে দেওয়া নেই। তো না বুঝে থাকলে আরেকবার কোয়েশ্চেন করো, সমস্যা নাই। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র পর হচ্ছে প্লবতা। প্লবতা বলতে কি বুঝো বলো তো? প্লবতা হচ্ছে তোমার, প্লবতা আসলে তোমার একটা আচ্ছা আমাকে বলো প্লবতা কি চাপ নাকি বল, এটা বলো একজন। ম্যাম একটা ঊর্ধ্বমুখী বল লম্বভাবে। বল, হ্যাঁ এটা কিন্তু চাপ না, সো ডোন্ট কম্পেয়ার ইট উইথ চাপ। প্লবতা মানে হচ্ছে ঊর্ধ্বমুখী বল, যে একটা তরলের ঊর্ধ্বমুখী যে বলটা ফেস করে সেটা। আমরা কিন্তু একটু আগে তরলের এজ গভীরতায় কি মাপছিলাম? চাপ। ঠিক আছে, ওটা আসছিল কত? এটা আসছিল হচ্ছে এইচ রো জি। হ্যাঁ, এখন আমরা মাপবো হচ্ছে প্লবতা, সেটা হচ্ছে একটা বস্তুকে যদি আমি একটা তরলে নিমজ্জিত করি তাহলে ওই বস্তুটা ঊর্ধ্বমুখী যে বলটা ফিল করবে সেটাই হচ্ছে আমার চাপ, সরি সেটাই হচ্ছে প্লবতা। তো এখন আমি ধরো একটা বস্তুকে এরকম একটা ধরো একটা বস্তু যেটা উপরের পৃষ্ঠ হচ্ছে H1 হাইটে আছে আর নিচের পৃষ্ঠ হচ্ছে H2 হাইটে আছে। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার এই যে এখানে একটা প্রেসার ফিল, এখানে একটা ফোর্স ফিল করবে, আবার এখানেও একটা ফোর্স ফিল করবে, মানে এই এই প্লেনটা একটা ফোর্স ফিল করবে, এই প্লেনটা একটা ফোর্স ফিল করবে। এই ফোর্স গুলো কিন্তু তোমার এই ডাব্লিউ এর সমান। ঠিক আছে, তো আমরা এর আগে যেভাবে কি বলে মানে চাপটা বের করার সময় যেভাবে হচ্ছে এফটা কাউন্ট করতেছিলাম, এফটা যেভাবে মেজার করতেছিলাম অমনি মেজার করবো। তো এই ডাব্লিউ হবে হচ্ছে এম জি, আর এই এমটা হবে হচ্ছে তোমার ওই যে ভি ইন্টু রো ইন্টু জি এভাবে করে। এখন এই ভি হবে হচ্ছে এইচ এ রো জি, এইচ এ রো জি। আচ্ছা, এখন এই এইচটা হবে হচ্ছে যখন আমি H1 এর উপর বল প্রয়োগ করছি তখন এটা হবে H1 এ রো জি। এটা হচ্ছে আমার এই এফ এর মধ্যে যে চাপটা মানে যে উপরের এটা হচ্ছে তোমার কি বলে তোমার উপরের পৃষ্ঠে যে চাপটা P1 যেটা, সরি চাপ বলতেছি বারবার, বলটা। ঠিক আছে, বুঝতে পারতেছো আমার কথা? এই যে দেখো উপরের পৃষ্ঠটা হচ্ছে, উপরের পৃষ্ঠে যে বলটা অনুভব করবে সেটা হচ্ছে H1, আর নিচের পৃষ্ঠের এটা ধরো F1। ঠিক আছে, এটা হচ্ছে আমার F1, আর নিচের পৃষ্ঠ যেটা ফিল করবে সেটা হচ্ছে F2। তো F2 হবে হচ্ছে আমার H2 এ, তো সেম রো জি। তাহলে আমার এই যে অ্যাকচুয়াল অবজেক্টটা যে বলটা ফিল করবে সেটা কি হবে? F2 মাইনাস F1। তো ওই F2 মাইনাস F1 মানে হচ্ছে এটা হচ্ছে একটু ঊর্ধ্বমুখী বলটা আর কি। তো এটা হচ্ছে আমার H2 এ রোজি মাইনাস H1 এ রোজি। তো এখান থেকে এ রোজি এগুলো তো সবই সেম, তো এগুলাকে কমন নেওয়া যায়, তাহলে H2 মাইনাস H1। তো এইটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। তো এখন দেখো H2 মাইনাস H1 করলে আমি কি পাই? বস্তুটার উচ্চতা না, এই পুরোটা হচ্ছে H2 আর এতটুকু হচ্ছে H1, তাহলে H2 থেকে যদি আমি H1 বাদ দিই তাহলে আমি কি বস্তুটার উচ্চতা পাইতেছি না? তোমরা কি আসো আমার সাথে? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে আমি কি পাইলাম যে ঊর্ধ্বমুখী বলের পরিমাণটা বা প্লবতাটা আসতেছে কত? এ এইচ রো জি, মানে বস্তুটার ক্ষেত্রফল, বস্তুটার উচ্চতা, আর তরলের ঘনত্ব, আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণের গুণফল। তো এটা কি বুঝতে পারছো? ম্যাম এটা কি ভি রোজি লেখা যায় না?
ভি দিয়ে লেখা ভি, যদি তুমি এই যে এ আর এইচ টাকে একসাথে লিখলে ভি লিখতে পারবা, তাহলে লিখতে পারবা ভি রোজ। যদি তোমার উচ্চতা আর ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে হচ্ছে এইচ দিবা, আর যদি ডিরেক্ট আয়তন দেওয়া থাকে তাহলে ভি রোজ লিখতে পারবা। বুঝতে পারছো? Yes, ma'am. কারণ কি ক্ষেত্রফল আর উচ্চতা মিলেই তো কি হয় বলতো? ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে আমরা কি পাই? আয়তন। আয়তন। ইয়াপ, রাইট। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, তো এতটুকু গেল হচ্ছে আমার প্লবতা। এখন এই প্লবতা দিয়ে আমরা হচ্ছে আরেকটা যে মানে ব্যাখ্যা করতে পারি যে একটা বস্তু তরলের উপর ভাসবে না ডুববে না কি হবে, এই জিনিসটা হচ্ছে আমরা এক্সপ্লেইন করতে পারি। তো এখানে দেখো আমি কিছু লাইন আগে থেকে মার্ক করে রাখছিলাম যে তো আমরা এখানে বলেছে যে একটা বস্তু পানিতে ডোবানো হলে প্লবতার কারণে সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সে পানির ওজনের সমপরিমাণ বল অনুভব করে। সেই বলটি বস্তুর ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে। ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারণ করবে ততটুকুই ডুববে, বাকিটুকু অংশ পানিতে ডুববে না। এই কথাটা অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক কনসেপচুয়াল যে তোমার আমরা মানে এখানে হচ্ছে এই যে আমরা যে হারানো ওজনটা তো আমাদের নিম্নমুখী হয়ে কাজ করে, আর প্লবতাটা হচ্ছে এটা হচ্ছে আমার ওজন নিম্নমুখী আর প্লবতাটা হচ্ছে ঊর্ধ্বমুখী। এই জন্যই হচ্ছে আমরা যে হারাইতেছি ওজনটা এটা ডব্লিউ মাইনাস এফ হয়। ঊর্ধ্বমুখী বলটার কারণে আমরা হচ্ছে ওজনটা যে হারাইছি এরকম ফিল করি এই কারণে। এটা ছিল একটা পয়েন্ট প্লবতার একটা আর কি, মানে প্লবতাটা আমরা কেন বের করলাম যে একটা পয়েন্ট এই জিনিসটা বোঝার জন্য যে আমরা কেন এই ওজনটা হারাইছি ফিল করি। এটা কি বুঝতে পারছো সবাই যে প্লবতার কারণে আমরা মনে হয় যে আমাদের ওজন কমে গেছে? হ্যাঁ ম্যাম, বুঝছি। Okay. তো এখন যেটা দেখবো যে আমরা আসলে বস্তু ভেসে থাকার যে ডুবে যাওয়া এই জিনিসটা কি হয় যে যদি আমরা যদি হচ্ছে আহ এই জিনিসটা দেখো যে যে ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুটি সমান ওজনের পানি অপসারণ করবে ততটুকুই ডুববে, বাকিটুকু অংশ পানিতে ডুববে না। মানে তোমার এখানে বলছে যে একটা জিনিস হচ্ছে পানিতে ইয়া করবে মানে কি বলছে যে তোমরা জানো একটি বস্তু পানিতে ডুবানো হলে প্লবতার কারণে সেটা যতটুকু পানি সরিয়েছে উপরের দিকে সেই পানির ওজনের সমান পরিমাণ বল অনুভব করে। সেই বলটা বস্তুটার ওজনের বেশি হলে বস্তুটা ভেসে থাকবে। মানে যদি আমার প্লবতা এফটা যদি বস্তুর ওজনের বেশি হয়, মানে অ্যাকচুয়াল ওজন, ঠিক আছে, এমজির বেশি হয়, তাহলে হচ্ছে বস্তুটা ভেসে থাকবে। এখন ধরো বস্তু এটা পানি, এখন তোমার বস্তু এইটা, এখন এটা কতটুকু অংশ ভাসবে এইটা ডিপেন্ড করতেছে যে যেই পরিমাণ পানির ওজন তোমার ইয়ার সমান হয়, যে ঠিক যে পরিমাণ ডুবে থাকলে বস্তুর সমান ওজনের পানি অপসারণ করবে ততটুকুই অংশই ডুববে, বাকিটুকু অংশ ডুববে না। মানে যে পরিমাণ পানির ওজনটা হচ্ছে এমজির সমান হবে, এই কথাটা কি মানে যে পরিমাণ ডুবলে অপসারিত পানির ওজন এই এমজির সমান হবে ওই পরিমাণ ডুববে, বাকিটুকু হচ্ছে ভেসে থাকবে। এই কথাটা ইম্পর্টেন্ট, এটার কাজ আসলে সামনে পাবা। আচ্ছা, এটাতে একটু পরে এক্সাম্পল দিলে বুঝবা। এখানে কয়েকটা কেস আছে সেটা আগে নিয়ে নাও যে বস্তুটার ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি ডুবে যাবে। তো অপসারিত পানির ওজন বলতে হচ্ছে আমরা কি বুঝি, প্লবতা দিয়ে হিসাব করতে পারি। মানে হচ্ছে যদি অপসারিত পানির ওজন মানে ভি রো জি যেটা, বা এটা প্লবতা, রাইট, এটা যদি আমার এটা হয় মানে ওজন থেকে বেশি হয় তাহলে হচ্ছে ভেসে থাকবে, ঠিক আছে। তা আর যদি আমার এই ভি রো জি যদি বস্তুর ওজন, এটা হচ্ছে বস্তু, ঠিক আছে, বস্তুর ওজন থেকে কম হয় তাহলে হচ্ছে ডুবে যাবে। আর যদি আমার ভি রো জি হচ্ছে ওজনের সমান হয় তাহলে যেই অবস্থায় রাখছো ওই অবস্থায় ভেসে থাকবে। মানে তুমি যতটুকু ডুবাবা, ধরো তুমি এতটুকু এমনি রাখলা তো অমনিই থাকবে, এটা আর কিছু চেঞ্জ হবে না। আবার তুমি যদি এটাকে এভাবে রাখলা
তখন এভাবেই থাকবে, এটা কিছু আর চেঞ্জ হবে না। বুঝছো? এটা কি, এই জিনিসটা কি বুঝতে পারছো? হ্যাঁ ম্যাম। জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, তো এখন যদি কোনোভাবে বস্তুটার ওজন অপসারিত পানির ওজনের ঠিক সমান করে ফেলা যায়, তাহলে বস্তুটাকে পানির ভেতরে যেখানেই রাখা হবে সেখানেই থাকবে, উপরেও ভাসবে না নিচেও ডুববে না, এই কথাটাই বলছে। আর ওইটার ইউজ হচ্ছে আমরা সাবমেরিনে রেগুলারই করে থাকি। ওকে, এখানে এই জিনিসটা নিয়ে সমস্যা নাই, ডুবে যাবে বুঝতে পারলাম, কিন্তু এই যে ভেসে থাকা, কতটুকু ভেসে থাকা, এই জিনিসটা হচ্ছে একটু অনেকে বুঝতে পারে না। তো ওইটারই একটা এক্সাম্পল আছে এখানে, এটা একটু পড়ি চলো। তো এখানে বলেছে যে এক টুকরো কাঠ পানিতে ভাসিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। তো এক টুকরো আমি কাঠকে পানিতে ভিজিয়ে দিলে তার কত শতাংশ ডুবে থাকবে। তো এখানে কাঠের ঘনত্ব দিয়ে দিচ্ছে আর পানির ঘনত্ব দিয়ে দিচ্ছে। তো এখানে দেখো কি বলছে, যে কাঠকে ভেসে থাকতে হলে কি করতে হবে, তার ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ওজন, ডুবন্ত অংশের সমপরিমাণ পানির ওজন কাঠের ওজনের সমান হতে হবে। তো অর্থাৎ যদি কাঠের আয়তন ভি হয়, কাঠের আয়তন ভি হলে তার ওজন কত, তার ওজন হচ্ছে ভি রো জি। আর কাঠের যদি ভি ওয়ান অংশ পানিতে ডুবে থাকে, তাহলে ওই পরিমাণ মানে যতটুকু ডুবে থাকবে ওই পরিমাণ পানির ওজন কি হবে, ভি ওয়ান পানির ঘনত্ব ইন্টু জি। ঠিক আছে, তো আমরা ওই পরিমাণ ডুবে থাকলে কি, কখন ডুবে থাকবে, যখন এই দুইটা হচ্ছে সমান থাকবে। তো এখান থেকে আমরা ভি ওয়ানটা বের করতে পারবো, যে কতটুকু ভি এর কতটুকু হচ্ছে আসলে ডুবে থাকবে। তো ভি ওয়ান বাই ভি আমরা হচ্ছে অংশ হিসেবে দেখবো, যে এই ভি এর মানে কাঠের আয়তনের কতটুকু ডুবে থাকবে। ভি ওয়ান দিয়ে হচ্ছে আমি ডুবে থাকা আয়তন বোঝাচ্ছি। তো এখানে এটা আসে হচ্ছে আমার রো জি, রো ডাব্লিউ জি, জি জি কাটা, তাইলে আমার এখানে রো আসতেছে রো মানে কাঠের ঘনত্বটা হচ্ছে 0.5 × 10⁻³ আর পানির ঘনত্ব হচ্ছে 10⁻³। তাহলে আমি পাচ্ছি 0.5। তাহলে ভি ওয়ানটা হচ্ছে আমার ভি এর 0.5, অথবা যদি আমি এটাকে পার্সেন্টেজে নেই তাহলে হচ্ছে 50%। মানে আমার আদি মানে কাঠের অ্যাকচুয়াল আয়তনের 50% অংশটা ডুবে থাকতেছে। এটা কি বুঝতে পারছো? একটু বলো তো, নাকি এটা আমি মানে এটা একটু কঠিন আমার মনে হয়, তোমার বুঝছো কিনা বলো। হ্যাঁ ম্যাম, ম্যাম। আমি একটু বুঝি ম্যাম। বুঝো নাই? আচ্ছা, জিনিসটা বুঝো যে আমি এখন কি হিসাব, তুমি চিন্তা করো যে যে পরিমাণটা ডুবে আছে না, ওই পরিমাণের আয়তন যেটা, ওটাকে আমি ভি ওয়ান ধরছি। হ্যাঁ, আর ডুবে থাকার শর্ত কি, মানে যেখানে আছে যে পরিমাণ ডুবে আছে ওটার শর্ত হচ্ছে যে এই এই আয়তনের পরিমাণ যে পানির ওজন মানে রো অফ ওয়াটার ইনটু জি, এইটা হইতে হবে কার সমান, এইটা হইতে হবে আমার পুরা বস্তুটার ওজনের সমান। জিনিসটা এমন, তো বস্তুটার ওজন হচ্ছে ভি ইন্টু রো ইন্টু জি, মানে বস্তুর আয়তন ইন্টু ঘনত্ব ইন্টু জি, এটা হচ্ছে বস্তুর ওজন। আর পানির ওজনটা হচ্ছে তোমার ডুবে থাকা পানির মানে অপসারিত যে ওজনটা, সেটা হইতেছে আমার এই যে ভি ওয়ান, মানে যতটুকু ডুবছে যে পোর্শনটা আমি ভি ওয়ান দিয়ে বুঝাচ্ছি। আর এটা হচ্ছে আমার পানি, পানির মেনলি আমি অপসারিত পানির ওজনটা বের করতে চাচ্ছি। তো এটা হচ্ছে আমার যতটুকু ডুবছে ওইটার আয়তন ইন্টু পানির ঘনত্ব ইন্টু জি। তো এই দুইটা ইকুয়াল হইলেই তো আমি বুঝতে পারবো যে এই পোর্শনটা হচ্ছে ডুবে আছে। এবার বুঝতে পারছো এতটুকু? হ্যাঁ জি না, তুমি তো বুঝছো, আরেকজন বলছিল বুঝো নাই, তো ওকে আমি ইয়াস করতেছি। জি তো ম্যাম, বুঝেছি। তো এটা হচ্ছে আমার রিলেশনটা, ঠিক আছে। তো পরে হচ্ছে আমি এখান থেকে দেখবো যে এই ভি ওয়ানটা আসলে কতটুকু ডুবলে এই কেসটা সত্যি হয়। তো এটাই আমি বের করতেছি, যে যদি এরকম কেস হয় তাহলে আমি তোমার রো জি ডিভাইডেড বাই রো ডাব্লিউ জি, এখান থেকে আমি মানে এইটার কত অংশ ডুবে আছে এটা আমি বের করতে পারবো। এটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। এখন আমি একটা এর রিলেটেড একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাই তোমার। আহ, এখানে একটা রাখছিলাম লবতার কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে যে মানব দেহের গড় ঘনত্ব 95 kg/m³, বিশুদ্ধ পানির ঘনত্ব 1000 kg/m³,
আর ডেড সি এর পানির ঘনত্ব 1240 কেজি পার মিটার কিউব। তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকবে? তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেখানে তোমার শরীরের কত শতাংশ ভেসে থাকবে? আচ্ছা, তো এখানে তোমার আমরা এটা কিভাবে করবো, এটা আমি সলভ করতেছি, তোমাদের কোয়েশ্চেন করতেছি না। তো এখানে আমরা আগে ধরে নেই যে প্রথমে আমরা ইয়ার কেসটা বের করবো, যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি এখানে লিখবো যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা ফার্স্টে হিসাব করব। তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে হচ্ছে আমার পানির ঘনত্ব হলো রো ডব্লিউ হলো আমার 1000, আর আমার মানব দেহের ঘনত্ব হচ্ছে 985 কেজি পার মিটার কিউব। আমি ধরে নিলাম যে মানব দেহের আমার আয়তনটা হচ্ছে ভি, এটাকে আমি ধরলাম ভি, আর ডুবে থাকা আয়তন হচ্ছে V1, ঠিক আছে? তো এখন ও যে পরিমাণ ডুবে থাকবে ওইটাই তো হচ্ছে হারানো ওজন, তাই না? মানে হচ্ছে তোমার জিনিসটা এমন যে আম, অপসারিত পানির ওজন জিনিসটা এরকম যে অপসারিত পানির ওজন ইজ ইকুয়াল টু মানব দেহের ওজন। এরকম ভাবে চিন্তা করতে পারে, এরকম ভাবে চিন্তা করলে একটু সোজা লাগতে পারে। তো অপসারিত পানির ওজন কতটুকু হবে? যতটুকু ডুবে আছে সেটা, তো V1, আর পানির যেহেতু সেজন্য রো ডব্লিউ, আর হচ্ছে জি, আর মানব দেহের ওজন কি? ভি রো জি, রাইট? তো এটা হচ্ছে আমার রো অফ লাইক হিউম্যান, আমি যদি বলি এখানে আমি রো এইচ দিলাম, তো এখানে জি জি কাটা গেল, তো আমি V1/V পাচ্ছি হচ্ছে রো এইচ বাই রো ডব্লিউ, উইচ ইজ রো এইচ হচ্ছে আমার 985, আর এখানে হচ্ছে 1000। তো এটার ভ্যালু কত আসে ক্যালকুলেট করো তো, কত আসে এটা? ম্যাম 0.045। 0.045। 0.045। আচ্ছা, তাহলে আমার এটা এটা কি ঠিক আছে? দাঁড়াও। ম্যাম একটু চেক করেন, এটা ক্যালকুলেটর মনে হয় ভুল মনে হচ্ছে আমার। আম, একটা মিনিট দাঁড়া, আমি ক্যালকুলেট করতেছি আমার ক্যালকুলেটর দিয়ে। অন্য কেউ ক্যালকুলেট করো নাই? উম, একটা মিনিট। আচ্ছা, তো এখানে হচ্ছে, আচ্ছা, তোমার এটা আমি কেন ক্যালকুলেটরে এত ঝামেলা করতেছি, এটা তো 3টা জিরো, তো 0.985 হবে। এনিওয়ে, তো এটার অ্যান্সার আসছে 0.985, তাহলে এটা আসছে 98.5%, মানে আমি 100 দিয়ে গুণ করলাম আর কি, পার্সেন্টেজ হিসাবে দেখলাম। তাহলে আমরা এটা কি পাইলাম যে এ ভি, মানে আমার মানবদের আয়তনের V1টা কি আমার ডুবে থাকা অংশ, তাই না? তাহলে 98.5%ই হচ্ছে ডুবে থাকবে। এতটুকু কি বুঝতে পারছি? এটাই কিন্তু কোয়েশ্চেন ছিল যে কত শতাংশ ডুবে থাকবে। তুমি যদি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে থাকো তাহলে তোমার শরীরে কয় শতাংশ ডুবে থাকবে। তো এটা থেকে আমি যেটা পাইলাম যে V1/V মানেই হচ্ছে আমার কত পার্সেন্ট ডুবে থাকবে। তো 0.985 আসছিল, তো এখান থেকে আমি 100 দিয়ে গুণ করলাম, তাহলে পাইলাম 98.5% আর কি। এটা কি বুঝতে পারছি ফার্স্ট পার্টটা কোয়েশ্চেনের? জি ম্যাম, বুঝেছি। ওকে, তো এখন আমরা এটার সেকেন্ড পার্টটা করি। তো সেকেন্ড পার্টে বলছে, আম, আচ্ছা, সেকেন্ড পার্টে বলছে যে তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে তাহলে তোমার কত শতাংশ ভেসে থাকতো। তো এখানে আবার বলছে ভেসে থাকতো,
তো এখানে ভেসে থাকতো দেখে আমার যে ম্যাথ করার প্রসেস চেঞ্জ হয়ে যাবে ঠিক তা না, আমি এখানে ফার্স্টে ডুবে থাকা অংশ সেম ভাবেই বের করব। তো এখানে আমি এই পোর্শনটা আমার সেমই থাকবে যে মানবদেহের আয়তন ভি আর ডুবে থাকা আয়তন ভি1। খালি চেঞ্জ হবে হচ্ছে আমার এখানে পানির ঘনত্বটা হয়ে যাবে হলো পানির ঘনত্ব কতটুকু, ডেড সির হচ্ছে 1240, আর হচ্ছে আমার ওই তো এতটুকু, আর কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে আবার সেম আমার এই সম্পর্কটা আমি নিব যে যদি আর কি ধরি যে আমি ভি1 পরিমাণ ডুবে থাকলে আমি কি জানবো যে অপসারিত পানির ওজন ইজ ইকুয়াল টু মানব দেহের ওজন যেটা। তাহলে আমার অপসারিত পানির ওজন কত? অপসারিত পানির ওজন হচ্ছে ভি1 রো অফ ডেড সি, মানে রো ডি দিলাম এটার নাম, আর হচ্ছে জি, আর মানব দেহেরটা হচ্ছে ভি ইন্টু রো অফ হিউম্যান ইন্টু জি। তাহলে এখান থেকে আমি পাই ভি1 বাই ভি, আর এখানে রো এইচ বাই রো জি, দ্যাট ইজ আমার রো এইচ হচ্ছে হিউম্যানেরটা হচ্ছে 985 আর এটা হচ্ছে 1240। তো এটার অ্যান্সার কত আসে একটু বলো তো। 98.5%। না, এটা 98.5 কেন আসবে? ম্যাম এটা আমার আসছে 0.794 সামথিং। আচ্ছা হ্যাঁ, এরকম ঠিক আছে এটা। তাহলে আমি এখানে পার্সেন্টেজ করতে চাইলাম, এটাকে 100 দিয়ে যদি গুণ দিয়ে দিই 100%, তাহলে হচ্ছে 74.9% আসে। ওকে, তো এইটা কি পাইলাম? এটা আমরা ডুবে আছে কতটুকু, এইটা পাইলাম, রাইট? এখন আমাকে জানতে ইচ্ছে কতটুকু, দেখো এই জিনিসটা খেয়াল করো, কতটুকু ভেসে থাকতো। তো আমি যদি ভেসে থাকবে তাহলে কত, এটা আমাকে কে বলতে পারবে? 100 থেকে যদি আমি এটা মাইনাস করে দেই তাহলে কি আমি ভেসে থাকার পার্সেন্টেজটা পাবো না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। তাহলে 100 থেকে এটা মাইনাস দিলে কত আসে? 79.4 ছিল নাকি 74.9? 79.4 আসার কথা অ্যান্সার। তাহলে 79.4 যদি হয় তাহলে এটা আসবে 20.6%, রাইট? তো এইটা হচ্ছে এই পরিমাণ হচ্ছে ভেসে থাকবে। তো এই টাইপের ম্যাথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। তো এটা কিন্তু এগুলা প্র্যাকটিস করো। তো এখন যদি এখানে কোনো কনফিউশন থাকে আজ করো, নাহলে আমি আগাই। কোনো কনফিউশন আছে এই টাইপের ম্যাথে আর? না ম্যাম। আচ্ছা, যদি না থাকে আমরা আরেকটা এই রিলেটেড ম্যাথ করি, এরপর আমি শক্তির জায়গায় যাইতেছি। তো এখানে বলছে যে একটা আয়তাকার ব্লকের তলদেশের ক্ষেত্রফল 25 সেন্টিমিটার স্কোয়ার। ব্লকটিকে পানিতে নিমজ্জিত করলে পানির উপরিতল হতে ব্লকের উপরি ও তলদেশের গভীরতা যথাক্রমে 15 সেন্টিমিটার এবং 20 সেন্টিমিটার, আর পানির ঘনত্ব দিয়েছে 1000 কেজি পার মিটার কিউব। বলেছে কতে ব্লকের নিম্ন তলে পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে। আচ্ছা, তো আগে যদি আমি এখানে যে কোয়েশ্চেনটা বলছে এটাকে একটু ফিগারে যদি ড্র করতে চাই, তো এটা হচ্ছে আমার একটা পানি আছে এখানে, এটা হচ্ছে পানির হাইট। তো বলছে যে একটা ব্লক কি আছে, একটা ব্লক আছে, তো আয়তাকার ব্লক। আচ্ছা, তো যাই হোক, আয়তাকার ব্লকের বলেছে এরকম একটা ব্লক, তো তলদেশের ক্ষেত্রফল এটা, তার মানে এই তলদেশ হচ্ছে এইটা, এটার ক্ষেত্রফল হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার। আর পানির উপরিতল হতে এই যে এটা হচ্ছে পানির উপরিতল, তো ব্লকের উপরিতলের গভীরতা বলতে হচ্ছে 15, আর ব্লকের নিম্ন তলের গভীরতা বলতে হচ্ছে 20। তাহলে এতটুকু হাইট হচ্ছে 15 আর এতটুকু হাইট হচ্ছে 20 দেওয়া আছে। তো এখন বলছে যে ব্লকের নিম্নতল মানে এই যে এই তলটায় কি পরিমাণ বল প্রয়োগ করবে, তো পানি কি পরিমাণ বল প্রয়োগ করবে সেটা জানতে চাইছে। তো এটা তুমি কিভাবে বের করবে বলো তো? এখানে আমার কোন ফর্মুলাটা ইউজ হবে কে বলতে পারবে দেখি তো? ম্যাম প্রথমে F2 বার করতে হবে, যে
AH rho G, AH rho G। AH rho G কিসের ফর্মুলা? ম্যাম F, সরি, ম্যাম F এর ফর্মুলা AH হ্যাঁ rho G। এটাই হবে। তো আমরা তো এটা দেখলামই যে একটু আগে আমরা করছি যে এক একটা তলে কতটুকু বল প্রয়োগ করতে, মানে পানি কি পরিমাণ বল প্রয়োগ করে আর কি। তো এটা হচ্ছে গিয়ে হাইটের উপরে আমার ডিপেন্ড করতেছে। তো এটা হচ্ছে বল চাইছে, চাপ চাইনি। চাপ চাইলে হইতেছে আমরা ইয়া করতাম, F/A করতাম। তো এটা আমরা বের করছি অলরেডি, এন্ড এটা হবে আমার এফটা হবে হচ্ছে এ। এইচ কোনটা ইউজ করবো বলতো? যদি H1 হচ্ছে 15 হয় আর H2 যদি 20 হয়, আমি কোন H ইউজ করবো? H2, H2, বিকজ এখানে বলছে নিম্ন তলে। তো আর এ কত? এ হচ্ছে 25। তো 25 ইন্টু 20। আচ্ছা, এখানে একটা জিনিস, এগুলোকে আমার ইয়াতে নিতে হবে, এই যে SI ইউনিটে নিতে হবে। তো যদি আমার 25 ক্ষেত্রফল যদি হয় 25 সেন্টিমিটার স্কোয়ার, এই যে এরিয়াটা হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার দেওয়া, এটাকে আমার মিটার স্কোয়ার নিতে হবে। তাহলে আমার 10⁻⁻4 দিয়ে গুণ করলে আমি মিটার স্কোয়ারে নিতে পারবো। আর H2 হচ্ছে দেওয়া 20 সেন্টিমিটার, এটাকে আমার করতে হবে 20 ইন্টু 10⁻⁻2 মিটার। এই কনভার্সন নাই গেস সবাই পারো তো নাকি? জি ম্যাম কনভার্সন পারি। করতে হবে। আচ্ছা, তো এখানে আমার 25 ইন্টু 10⁻⁻4 ইন্টু H হচ্ছে 20 ইন্টু 10⁻⁻2, রো W হচ্ছে 1000 ইন্টু 9.8। এটাই যে রেজাল্ট হবে, এটাই হচ্ছে আমার যেই পরিমাণ বলটা প্রয়োগ করছে সেটা। আই গেস দ্য রেজাল্ট ইজ 4.9 নিউটন। ইউনিট কিন্তু খেয়াল করতে হবে, ঠিক আছে? তো এটা ছিল নিম্নতলে কি পরিমাণ বল প্রয়োগ হবে। এটা তো ইজিটা। এর পরেরটা দেখো, এটা একটু মানে অত কঠিন না, পারবা। বলছে দৃশ্যপটের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন আর তরলের প্লবতার সমান, এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তো এটা কি তোমরা কেউ করতে পারবো আর আমাকে একটু হেল্প করতে পারবা যে কিভাবে হবে? হ্যাঁ জি ম্যাম। ম্যাম পারবো। আচ্ছা, তো বলতে ফার্স্টে কি করব? ম্যাম F এর মান বার করতে হবে যে A ইন্টু H2 মাইনাস H1 রো G। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমার দেখতে হবে যে ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন। তো ব্লক দ্বারা অপসারিত তরলের ওজন, এটা আমরা কিভাবে বের করি? তুমি তো আমাকে সূত্র বললা, বাট আমাকে একটু বুঝাও যে কি হবে যে ব্লকটা দ্বারা অপসারিত তরলের ওজন, এটা কেমনে বের করব? ম্যাম ব্লকের দ্বারা যেটুকু পানি অপসারিত হয়েছে সেটুকু পানির। হ্যাঁ, তো এটা এখন আমি কিভাবে আহ মানে আচ্ছা, তো এখন আমি আচ্ছা প্লবতাটা আগে বের করি। প্লবতা তো সোজা, তাই না? তো তরলের প্লবতার ফর্মুলা কি বের করলাম আমরা একটু আগে? এ এইচ রো জি, রাইট? এটা তো প্লবতা। সরি, মানে এইচ জি হচ্ছে ম্যাম। আমার বস্তুটার হাইট। তো বস্তুটার হাইট মানে কি? বস্তুটার হাইট মানে হচ্ছে এই যে H2 মাইনাস H2। H1। H2 না, মানে বস্তুটার হাইট তো এই যে এতটুকু, তাই না? তাহলে হচ্ছে H2 মাইনাস H1 রো ইন্টু জি। তো এটা হচ্ছে আমার ওই যে 25 ইন্টু 10⁻⁻4। আর H2 মাইনাস H1 মানে হচ্ছে যে 20 মাইনাস 15 মানে 5। আর এটাকে মিটারে নিয়ে নিলাম, আর পানির ঘনত্ব ইন্টু 9.8। তো এটা হচ্ছে আমার প্লবতা। তো এটার অ্যান্সার কতটুকু আসে প্লবতাটা? 1.225 নিউটন। 1.225 নিউটন হচ্ছে আমার প্লবতা। গুড। তো এখন আমাকে বলছে যে দৃশ্যপটের ব্লকটি দ্বারা অপসারিত তরলের ওজন। তো এখন আমি এখন এই যে কতটুকু অপসারণ করছে, তাইলে আমার এই যে অপসারিত তরলের আয়তনটা বের করতে হবে। তো অপসারিত তরলের আয়তন কি হবে? বস্তুর আয়তন, রাইট? এখন বস্তুর আয়তন কেমনে বের করবা? বস্তু তোমার কি আছে? এরিয়া জানা আছে,
আর উচ্চতাও জানা আছে। এরিয়া কত? এরিয়া হচ্ছে 25 সেন্টিমিটার স্কোয়ার আর উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আয়তন কত? a ইন্টু এইচ, রাইট? এটা কি Yes, ma'am. আচ্ছা, তো ইন্টু 10 টু দি পাওয়ার -4 ইন্টু 10 টু দি পাওয়ার, মানে এটা আমি কনভার্সন করে আর কি যা হবে। তো এইটা হচ্ছে আমার বস্তুর আয়তন। তো পানি কি? এই পরিমাণ পানি তো সরবে, রাইট? তো এই পরিমাণ পানির ভর কি হবে? এম, এই পরিমাণ পানির মানে এম অফ ওয়াটার হবে হচ্ছে আমার এই ভি ইন্টু ওয়াটারের রো ইন্টু এতটুকু, তাই না? আর ওজনটা কি হবে? ডাব্লিউ অফ ওয়াটার হবে হচ্ছে এই এম ডাব্লিউ ইন্টু জি। তো এই ভি রো ডাব্লিউ ইন্টু জি। তো এখানে এই ভিটা কত আসে একটু বলো তো আমাকে কেউ। 1.25 into tan inverse minus 0.4. আচ্ছা, মানে এটা বলা যায় 125 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটাও বলা যায়। আর তাহলে এটা যদি হয়, আমি এটা এখানে তাহলে হচ্ছে 125, এখানের ভ্যালুটা যদি বসাই, এই যে এখানে ভ্যালুটা বসাইতেছি এগুলাতে, তাহলে 125 ইন্টু 10 ইনভার্স -6 ইন্টু 1000 ইন্টু 9.8, এটা করলে যা আসছে এটা কত আসে বলো তো? ম্যাম আগেরটার মতন একই সমান। সমানই তো আসার কথা, ক্যালকুলেট করে 1.25 পাইছো। নিউটন। 1.225 নিউটন, তো মিলছে। তো এটাই হচ্ছে যে এটা অলওয়েজ মিলবে আসলে। ঠিক আছে, তো এভাবে করে তোমরা ফার্স্টে প্লবত তো ডিরেক্ট সূত্র দিয়ে বের করা যায়, আর অপসারিত তরলের যে ওজন সেটা কিন্তু তোমার আগে বস্তুর আয়তন বের করতে হবে, দেন ওই আয়তন দিয়ে পানির ভরটা বের করতে হবে। বুঝাতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এরপরে আজকে লাস্ট টপিক হচ্ছে আমাদের শক্তি। এটা জি বলো। পাঞ্জারি গাইডের একটা ম্যাথ ছিল, সিজন ছিল, এটা একটু করে দিলে ভালো হতো। কিসের ম্যাথ? পাঞ্জারি গাইডে একটা সিজন ছিল, ম্যাথ আছে। কয় নাম্বার এই চ্যাপ্টারের? হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর। 10 নাম্বার কোনটা? মানে রচনামূলকের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা এটা আমি তোমাদের মেবি রাখছি ইয়াতে, পড়াইতেছি, দাঁড়াও আমি আগে একটু এই রিলেটেড একটু পড়াই নিই। আমার ম্যাথের শিট করে দিলাম। আচ্ছা আমি এই যে এখানে ও না, 9 নাম্বারটা রাখছি, 10 নাম্বারটা রাখিনি। আচ্ছা আমি দেখতেছি, আমি যদিও টাইম নাই, আমি একটু বুঝে আমি পারলে অবশ্যই করাই দেবো, দুটা ম্যাথ করাই দেবো। ঠিক আছে, তো আচ্ছা, তো আমি এখানে বেশি থিওরিতে না যাই। থিওরি কি? গতিশক্তি কি? গতিশক্তি হচ্ছে একটা গতিশীল বস্তু তার হচ্ছে গতির কারণে যে শক্তি পায়, তাই না? গতির কারণে বা বেগের কারণে যে শক্তি পায় সেটাই হচ্ছে আমার গতিশক্তি, যে বেগের কারণে কাজ করার একটা সামর্থ্য পায়। তো ওইটাকে আমরা লিখি হচ্ছে ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওকে, আর আরেকটা কি জানি আমরা? আরেকটা জানি হচ্ছে বিভব শক্তি। সেটা হচ্ছে যে অবস্থানের কারণে যে শক্তি লাভ করে, অবস্থানের কারণে বস্তু যে শক্তি লাভ করে সেটা হচ্ছে আমার বিভব শক্তি। তো জিনিসটা কি? ধরো তুমি একটা বস্তুকে, এই যে মাটি থেকে একটা বস্তু মাটিতে ছিল, তুমি এরপর এটাকে উঠায়, পরে তুমি এটাকে উঠায় এটা এখানে আনবা, এটাকে ধরো 5 মিটার উচ্চতায় আনলা, তাহলে ওর মধ্যে একটা বিভব শক্তি সঞ্চিত হবে। তো এখন তুমি এইটাকে যখন আর কি এইটাকে নিচে ফালায়, তুমি এই বিভব শক্তিটাকে গতিশক্তিতে রূপান্তর করে অনেক কাজও করতে পারবা। ধরো একটা সিম্পল এক্সাম্পল হচ্ছে জুলের পরীক্ষা, তোমরা একটু এই টাইপের এই বিভব শক্তি নিয়ে তো তোমাদের একটু পড়াইছিলাম তাপে, যে জুলের কি করছে, যে বিভব শক্তিটাকে গতিশক্তিতে রূপান্তর করে আমরা পানির তাপমাত্রা বাড়াইছিলাম, রাইট? তো এটা একটু একটা কাজ করা হয়েছে, তাই না? তো এটাই হচ্ছে তোমার এভাবে যে একটা বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার কারণে ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেটাই হচ্ছে বিভব শক্তি। আর এর জন্য সে একটা কাজ করার সামর্থ্য লাভ পায়। ঠিক আছে, তো গতিশক্তি আর বিভব শক্তির ফর্মুলা আমরা ইউজ করি হচ্ছে
এম জি এইচ, যেখানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, আর এইচ হচ্ছে বস্তুটার উচ্চতা। তো এতটুকু কি মানে খুবই শর্টে আমি বলছি, আই নো, বাট তোমাদের এই রিলেটেড কনসেপ্ট রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে আমাকে করো, নাইলে আমি আগে ম্যাথ করাতে চাইতেছি বেশি আমি। কোনো কোয়েশ্চেন আছে গতিশক্তি আর বিভব শক্তি নিয়ে কনসেপচুয়াল? না ম্যাম। ওকে, তো আচ্ছা, এরপরে যেটা যান্ত্রিক শক্তির নিত্যতা যে জিনিসটা, সেটা হচ্ছে যদি তোমার শক্তি কি সৃষ্টিও হয় না ধ্বংসও হয় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন ঘটে, এটাই হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা। ঠিক আছে, তো এর মানে হচ্ছে যে গতি শক্তি আর বিভব শক্তিকেই একত্রে আমার এই যান্ত্রিক শক্তি বলা হয়। তো যান্ত্রিক শক্তি হচ্ছে আমার গতি শক্তি আর হচ্ছে বিভব শক্তি। তো এটার একটা খুবই ভালো এক্সাম্পল হচ্ছে, ধরো তুমি একটা বস্তুকে একটা, এটা রিলেটেড আমি ম্যাথ করাবো, তো এখন জাস্ট আমি একটু বলে যাচ্ছি। সেটা হচ্ছে একটা বস্তু আছে, সেটা হইলো তোমার এইচ হাইটে আছে। তো এই এইচ হাইটে যখন ও স্থির আছে, তখন তো ওর কোনো ভি জিরো, তো এই জন্য ওর ই কে কিন্তু জিরো, বাট ওর কিন্তু বিভব শক্তি আছে পুরা, তাইলে ওর একটা ইপি আছে যেটা হচ্ছে এইচ হাইটটার জন্য আছে। তো এতটুকু উচ্চতায় ওর টোটাল যান্ত্রিক শক্তি হচ্ছে ই কে প্লাস ইপি, এটা হচ্ছে টোটাল ইটা, এটা হচ্ছে তার যান্ত্রিক শক্তি। এখন এই নিত্যতার সূত্র অনুযায়ী যেটা বলে যে ধরো বস্তুটাকে তুমি ছেড়ে দিছো, তো আফটার সাম টাইম এই বস্তুটা হচ্ছে এইখানে আছে, ধরো এটা আমার H1 হাইট, অলরাইট। তো এই H1 হাইটে ও যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, ইট হ্যাজ সাম ভি, এটার কোনো একটা ভেলোসিটি আছে, রাইট? আর এটার একটা হাইট তো আছে, বাট হাইটটা চেঞ্জ হয়েছে, তো এটার ভি এর জন্য ওর হচ্ছে একটা ই কে থাকবে, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার থাকবে। আর ওর হচ্ছে একটা এইচ ও আছে, এই জন্য একটা বিভব শক্তিও আছে, দ্যাট ইজ এম জি এইচ। তাহলে ওর যে টোটাল শক্তিটা হবে সেটা হচ্ছে ই কে প্লাস ইপি। আর গতিশক্তির নিত্যতা ওয়াইজ এই ইটা আর এই ইটা হচ্ছে, এটা ধর ই ওয়ান আর এটা যদি ই টু হয়, তাহলে ই ওয়ান আর ই টু হচ্ছে সমান হতেই হবে। যদি এটা হয় মানে গতিশক্তি আর বিভব শক্তির যোগফল, মানে টোটাল যে যান্ত্রিক শক্তি রইল, যদি প্রত্যেকটা পয়েন্টে, ধরো তুমি একটা পয়েন্ট এখানে নিয়েছো আরেকটা পয়েন্ট এখানে নিয়েছো, যদি ইকুয়াল হয়, তাহলে আমি বলবো যে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলেছে। আর এই যান্ত্রিক শক্তির নিত্যতা সবসময় মেনে চলবে যদি না কোনো ঘর্ষণ হয় বা কোনো অন্য কোনো ইফেক্ট না থাকে, বা শক্তি যদি কোনো অপচয় না হয়, তাহলে সবসময় হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা মেনে চলবে। ঠিক আছে, তো এই জিনিসটা থিওরিটা বুঝছো, ম্যাথ করেনি এখনো, ম্যাথ করলে আর একটু ক্লিয়ার হবে ফর শিওর। বাট বুঝতে পারছো কিনা সেটা বলো, এতটুকু যেটা বললাম। হ্যালো? ম্যাম এই পর্যন্ত কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখন তাহলে আমি আজকে মানে আচ্ছা, এটা আরেকটা হচ্ছে এই যে এখানে একটা গ্রাফ আছে, এটা বুঝাই একটু। তো এখানে দেখো যে তাহলে এই জিনিসটা যে বললাম যে ফার্স্টে বিভব শক্তি ছিল, তারপরে এই আস্তে যখন নিচে নামলো তখন কিন্তু বিভব শক্তিটা কমে কিছু পরিমাণ গতিশক্তি আসলো, কিছু পরিমাণ বিভব শক্তি আছে। আবার যখন নামলো তখন কি দেখলো, তখন হচ্ছে এই বিভব শক্তিটা কিন্তু কমে গেছে আর পুরোপুরি গতি শক্তিতে একদম কনভার্ট হয়ে গেছে। তো এই শক্তির কনভার্সন হচ্ছে, এই জিনিসটা এই গ্রাফ দিয়ে দেখা যায় যে এই অ্যাক্সিসে যদি তুমি শক্তি আর এই অ্যাক্সিসে যদি তুমি উচ্চতা দেখো, তো যখন উচ্চতা ছিল না তখন হচ্ছে এটা হচ্ছে আমার বিভব শক্তি, এটা হচ্ছে গতি শক্তির গ্রাফ, আর এটা হচ্ছে বিভব শক্তির গ্রাফ। তো যখন উচ্চতা ছিল না তখন হচ্ছে উচ্চতা জিরো ছিল, তখন হচ্ছে আহ না, এখানে একটু, এইটা হচ্ছে তোমার বিভব শক্তি আর এটা হচ্ছে তোমার গতি শক্তি। তো যখন উচ্চতা বেশি, মানে যখন উচ্চতা জিরো, তখন হচ্ছে আমার গতি শক্তিটা ম্যাক্সিমাম 200-তে আছে, যখন উচ্চতা নাই মানে এইখানে। যখন হচ্ছে উচ্চতা আস্তে আস্তে কমতেছে, তখন দেখো তোমার উচ্চতা কমার সাথে সাথে, এই না সরি ঠিকই আছে, উচ্চতা যখন বেশি তখন বিভব শক্তিটা সম্পূর্ণ আছে। আর যখন উচ্চতা কমতেছে, এই এক মিনিট দাঁড়াও, এখানে একটু দেখে তো, উদাহরণ হিসেবে আমরা একটি যান্ত্রিক শক্তি একটু উচ্চতা থেকে কিছু ফেলে দেওয়া হলে, এখানে একটু ছবিতে গরমিল আছে।
উচ্চতা বেশি হইলে আমার বিভব শক্তি বেশি হবে। আচ্ছা এই গ্রাফ বাদ দাও, তাহলে এটা এখন এক্সপ্লেন করার দরকার নেই, আমার ম্যাথে এখানে ভুল আছে। জিনিসটা হবে হইলো এখানে যদি বিভব শক্তি বেশি থাকবে, উচ্চতা এখানে কম হলে গতিশক্তি বেশি, উচ্চতা বাড়তে থাকবে বিভব শক্তি বাড়তে। আচ্ছা দাঁড়া বুঝাতে পারবো, এটা দিয়ে বুঝাইতেছি। জাস্ট এখানে গ্রাফের ইয়াগুলা চেঞ্জ হবে, যে এইটা হলো আমার গতিশক্তি আর এটা হচ্ছে আমার এই গ্রাফটা হচ্ছে গতিশক্তির আর এটা হচ্ছে আমার বিভব শক্তি। তো যখন আমার উচ্চতায় যে 0, তখন গতিশক্তি বেশি আর বিভব শক্তি কম। যখন উচ্চতা বাড়তেছে, দেখো বিভব শক্তি বাড়তেছে বাট গতিশক্তি কমতেছে। আর একটা হাইটে বিভব শক্তি গতিশক্তি সেম হচ্ছে, বাট যাই হোক না কেন সব কেসে মোট শক্তি এই 200তেই কনস্ট্যান্ট থাকতেছে। এটাই হইতেছে যান্ত্রিক শক্তির নিত্যতাটা, যে উচ্চতা বাড়তেছে, বিভব শক্তি তোমার এই যে বিভব শক্তিটা বাড়তেছে এখানে আর গতি শক্তিটা কমতেছে, এরকম ভাবে কিন্তু যান্ত্রিক শক্তির নিত্যতাটা হয়। এই গ্রাফটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন করতে পারে, আর এটা কিন্তু ভুল আছে। এটা কি তোমরা বুঝছো ভুলটা কই আর আমি কি বুঝাতে চাইছি? ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। ম্যাম ম্যাথ করতে পারবো কিন্তু বিভব শক্তি কেন শূন্য হয় এটা এক্সপ্লেইন করলে ভালো হতো। ও এটা তো বিভব শক্তির সূত্র কি? ম্যাম mgh। জি যদি তোমার এই যে গ্রাউন্ডে থাকে তাহলে কি ওর কোনো এইচ আছে? না। তো এইচ জিরো, তো mg 0 which is 0, এই জন্য বিভব শক্তি 0 হয়। ম্যাম বুঝছি। ওকে, তো এটার তুমি যদি, এটা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে গেল। ফিজিক্যাল এক্সপ্লেনেশন হচ্ছে আমার বিভব শক্তি কখন বলতেছি, যে যখন আমি কোনো বস্তুকে তার অ্যাকচুয়াল অবস্থান থেকে চেঞ্জ করতেছি। এখানে যেহেতু আমি অ্যাকচুয়াল অবস্থান চেঞ্জ করি নাই, তো আমার কি হচ্ছে, আমার এখানে কোনো বিভব শক্তি থাকতেছে না, যেহেতু আমি যেখানে ছিল ওখানেই রাখছি। অলরাইট, সো এখানে আমি এই ম্যাথটা করাইতেছি না বইয়েরটা, আমি একটু আমার এখানে যাইতেছি। এখানে আমি আগে আমার এটা করাই, তারপরে হচ্ছে আমি 10 নাম্বারটা, আচ্ছা দেখি তো 10 নাম্বারটা কি বেশি কঠিন নাকি। আচ্ছা, আম, এখানে আসলে 2টা করাইলেই ভালো হইতো, বাট আমার কাছে এখন টাইম নেই এত। আচ্ছা তাও করে, ফার্স্টে টাইম না ওয়েস্ট করে। ফার্স্টে বলছে যে চিত্রে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে এক্স এর মান নির্ণয় করো। আচ্ছা, তো বি বিন্দুতে বলছে কি, যে ই কে ইজ ইকুয়াল টু টোয়াইস ইপি, ঠিক আছে? আর বস্তুটা হচ্ছে এ পয়েন্টে, তো এটা এ থেকে বিতে আসছে। তো এখন আমার এখানে যদি গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হয়, তাহলে আমার এখানে আগে ই কেটা বের করব। ই কে কি, ই কে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, রাইট? আর ইপি কি, ইপি হচ্ছে আমার এম জি, আর কতটুকু উপরে আছে বি পয়েন্টে, এক্স, তো এম জি এক্স, তাই না? তো এখন এখান থেকে আমার এই যে এম কাটা যাবে, তো থাকে কি, তাহলে আমি পাই এখানে আমার ভি স্কোয়ার থাকতেছে, আর এটা আমি এরকম করে রাখি, তো 4gx এরকম পেলাম। এখন আমার এই ভিটা বের করতে হবে, তাই না? তো এখন ও যখন উপরে ছিল অবজেক্টটা, ওর ইউ তাহলে কি 0, রাইট? তো আমরা কি জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখন এই পুরাটা যদি 60 মিটার হয়, তাহলে এতটুকু কত, 60 মাইনাস এক্স, রাইট? তাহলে এই ইউ যদি 0 হয় আর 2 তো থাকলো, জি থাকলো, আর এইচ এর জায়গায় আমি লিখবো এই পরিমাণ হাইটটা, বিকজ আমি জানতে চাচ্ছি কি, আমি জানতে চাচ্ছি যখন এ থেকে বি পয়েন্টে আসছে তখন ওর ভেলোসিটি কত, ওই ভেলোসিটি দিয়ে তো আমি হচ্ছে ওর গতিশক্তিটা মাপবো, তাই না? তো এখন আমার এখানে পেলাম 60 মাইনাস এক্স, তাহলে এটাই তোমার ভি স্কোয়ার, তাহলে 2g 60 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4gx। তো এখান থেকে আমি ও কাটতে পারলাম, আর এখান থেকে 2 যদি কাট করি তাহলে থাকে 2, তো আমি পাই 60 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 2x, তাহলে 3x ইজ ইকুয়াল টু 60,
তাহলে এখান থেকে আমি পাই এক্স ইজ ইকুয়াল টু 20 মিটার। তো এভাবে করে আমি এক্স এর হাইটটা বের করলাম। এই ম্যাথটা কি বুঝতে পারছো? এটা কিন্তু এরকম টাইপের ম্যাথ ইম্পর্টেন্ট। কি করছি বুঝতে পারছো সবাই? ইয়েস ম্যাম, কিন্তু প্রথমটুকু আর ম্যাম বুঝে দেন, শুধু প্রথমে। প্রথমটুকু বলতে কি যে আহ এই আচ্ছা প্রথমে হ্যাঁ আচ্ছা আমি বলতেছি যে এখানে বলছে কি যে বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো বি বিন্দু কোনটা? এইটা। তো বি বিন্দুতে আমি যে কোয়েশ্চেনটা বলছে ওই এটাই লিখছি যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আর কি, বি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। এটা আমি আগে ইকুয়েশনটা বানাই নিলাম, ঠিক আছে? এখন আমি হচ্ছে বি বিন্দুতে, তুমি চাইলে এই স্টেপটা এখানে এভাবে না করে তুমি এটাকে আলাদা করতে পারো, যে তুমি আগে বি বিন্দুতে গতিশক্তি বের করলা। বি বিন্দুতে গতিশক্তি হলো আমার ইকে, দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তো এটা আমার বি বিন্দুতে ইকে বি। তাহলে এখন আমার বস্তুটা, তাহলে আমার এই ভিটা তো বের করতে হবে, আমি তো ভি এখানে দেওয়া নেই। এখন বস্তুটা আমি এখানে কি দাও, এই যে দেখো এ তে বুঝাইতেছে যে বস্তুটা এ থেকে বি তে আসছে, তাই না? তো ও যখন এ তে ছিল তখন তো ও স্থির ছিল, ইউ জিরো ছিল, তাই না? হ্যাঁ তাহলে ও যখন এই বি বিন্দুতে আসবে তাহলে ও কতটুকু ট্রাভেল করতেছে? এই এতটুকু যদি পুরোটা হাইট 60 আর এতটুকু হচ্ছে এক্স, তাহলে এতটুকু হাইট কি 60 মাইনাস এক্স? হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা, তাহলে আমার এই পয়েন্টের ভেলোসিটিটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তো ইউ তো জিরো, আর 2 তো আছে, আর জি আর এইচ আমি বসালাম 60 মাইনাস এক্স। তো এরপরে হচ্ছে এই মানটা এখানে বসাই দিলাম যে হাফ এম 2g 60 মাইনাস এক্স। আবার বি বিন্দুতে যে বিভব শক্তিটা, বি বিন্দুতে যে বিভব শক্তি সেটা হচ্ছে আমি আলাদা বের করতে পারি, সেটাকে আমি ইপি বি বলতে পারি, যেটা আসবে এমজি এক্স, যেহেতু এটা এক্স উচ্চতায়। পরে আমি আবার এরকম ভাবে লিখতে পারি যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন ইকে বি ইজ ইকুয়াল টু টোয়াইস ইপি বি। পরে হচ্ছে আমি ইকুয়েশনটা বানাই ওইভাবে সলভ করতে পারি, ঠিক আছে? এক চামচ দেখাতে হবে নিয়ম। দেখি এটা নিয়ম দেখা থাকবে তো। এক চামচ। কেউ মানে বাইরে কথা বলে মাইক অফ করো। আচ্ছা, নেক্সট এখানে বলছে যে দৃশ্যপটে দেওয়া তথ্য অনুযায়ী প্রমাণ করো যে এ বি সি বিন্দুতে মোট শক্তি একই। আচ্ছা, আজকে তো টাইম আপ হয়ে গেছে। আচ্ছা, এই ম্যাথটা করাই দেই। তো এ বি সি তিনটা বিন্দু আছে, তাই না? তো আমরা কিন্তু বি বিন্দুতে গতিশক্তি আর বিভব শক্তি বের করে ফেলছি অলরেডি, রাইট? মানে বের করি নাই, বের করতে পারবো। তো আমার এটা ইজি আছে যে আমার এ বিন্দুতে আমাকে বলছে যে মোট মোট শক্তি একই, তাই না? তো আমি এখন এই এ বিন্দুতে হচ্ছে ই কে এ বের করি। তো এ বিন্দুতে কোনো ভেলোসিটি আছে? না ম্যাম। জিরো। তো এজন্য এটা জিরো। আর এখানে আমার ইপিএ কত? এম জি আর এইচ হচ্ছে 60। তো এম হচ্ছে সরি 250 আর 9.8 আর 60 কত আসে এটা? এটা আসে হচ্ছে 147 জুল। তাহলে আমার এ পয়েন্টের টোটাল এনার্জি ই এ যেটা, সেটা হচ্ছে আমার ই কে এ প্লাস ইপি এ, দ্যাট ইজ 0 প্লাস 147 জুল। তো 147 জুল পেলাম। এখন বি পয়েন্টে, তো ই কে বি কত আসবে? ই কে বি হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা বের করছিলাম একটু আগে যে হাফ এম হচ্ছে আমার 250, আর ভি স্কোয়ার কত হবে? ওই যে ইউ স্কোয়ার, মানে ভি স্কোয়ারটা আমার ভি স্কোয়ারটা হচ্ছে যে এখানে যে বের করলাম, এখানে যে বের করলাম অমনি বের করব, ঠিক আছে? এটা কত আসে বলো তো, কত আসছিল ভি স্কোয়ারটা? আচ্ছা, এক্স আমরা কত পাইছি? 20 না? হ্যাঁ আচ্ছা, তো এখন আমরা ভি স্কোয়ার আবার বের করে দেখাই। তো ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2g
এই যে এতটুকু যদি 20 হয়, পুরোটা যদি 60 হয়, তাহলে এতটুকু কি 40, তাহলে 2g ইন্টু 40। ঠিক আছে, তো ইউ তো 0, আর 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমার 40 যদি করি, তাইলে আমার ভি স্কোয়ার আসে হচ্ছে কত আসে, আহ কত আসে, ভি স্কোয়ার আসে হচ্ছে, আচ্ছা টোটাল আমার এখানে ই কে বিটা তুমি যখন ভি স্কোয়ার ভ্যালুটা বসাই দিবা, 1/2 ইন্টু 250 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 40, এটার অ্যান্সার আসবে হইলো তোমার কত, 98 জুল। ঠিক আছে, এটা হচ্ছে ই কে বি। আর ইপিবি হবে, এখন আমি এই বি পয়েন্টে পটেনশিয়াল এনার্জি মাপবো, তো এটা হবে হচ্ছে এম জি আর এই এক্স, তাহলে 250 ইন্টু 9.8 ইন্টু 20, এটার অ্যান্সার আসে হচ্ছে 49 জুল। সো আমার বি পয়েন্টের টোটাল এনার্জি যেটা আসছে ই কে বি, ওটা হচ্ছে ওই 250 লিখেন, ওটা 0.25 দিলে আসেন 49 হবে। এটা 49। হ্যাঁ, উপরেরটা। ঠিক আছে, এটা বুঝি নাই। উত্তর উপরেরটা 250 আছে না, ওখানে 0.250 হবে। ও 0, কেন এখানে তো 0.25 তো হওয়ার কোনো রিজন নাই, বিকজ এখানে কেজিতেই দেওয়া, তাই না? না হলে ম্যাম উত্তর মিলছে না। উত্তর মিলছে না, আহ কেন, আচ্ছা দাঁড়াও দেখি 1 মিনিট। 250 ইন্টু 9.8, আচ্ছা দেখি দাঁড়াও, 0.5 ইন্টু 250 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 40। আচ্ছা বুঝতে পারছি, তাহলে হচ্ছে আমি এখানে সলভ দেখে ভ্যালু গুলা বসেছিলাম তোমার এখানে, তাহলে ও, তো এখানে যেটা করছে যে এগুলাকে 250 গ্রাম ধরছে আর কি, বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে আমি বইয়ের সলভ দেখে অ্যান্সার গুলো ডিরেক্ট লিখতেছিলাম, ক্যালকুলেট আমি করিনি, এই জন্য হচ্ছে ঝামেলা হয়েছে। তো আচ্ছা তুমি আমাকে এইটার ভ্যালু বলো, আমার ওইটার সলভ দেখা দরকার নেই। তাহলে এখানে আসবে কত, এটা আমার আসতেছে হচ্ছে 9800। এখানে কি ছিল, যে 98 এত, ঠিক আছে। আর এর আগেরটা আমি একটু চেঞ্জ হবে তাইলে, সেটা হচ্ছে এখানে সবই একটু চেঞ্জ হবে, 0.25 দিলে, না এখানে তো এটা এম এম রিলেটেড না। তো জাস্ট এখানে যে ইপিটা ফার্স্টে আমি যে বের করছি, বি বিন্দুতে ইপি, এটা চেঞ্জ হবে। বি বিন্দুতে ইপি কত ছিল, সরি এ বিন্দুতে ইপি হচ্ছে আমার এই যে এটা, তার 2টা জিরো আর কি বাড়বে, আর কিছুই না। ঠিক আছে, আর এটা তো গেল। হুম, আর এখানে হচ্ছে কত হবে, মানে জাস্ট জিরো গুলা বাড়তেছে। তো এখন এটা পুরা টোটাল কি হবে, ইন্টু 10⁻³ যদি করি, তাহলে দেখবা যে তোমার আসার কথা, যে 98 প্লাস 49 মানে 147 কিলো জুলি আসতেছে। বুঝতে পারতেছো কথাটা, মানে মাঝে কি কনফিউশন হয়েছিল, ওটা ক্লিয়ার হয়েছে তো সবাই? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমার আমার এটা মূল কথা না, মূল কথা হচ্ছে আমার যাতে টোটাল এনার্জিটা সেম হয়। তো এটা দেখো, এ বি পয়েন্ট এটা পেলাম, আর এ পয়েন্টেও কিন্তু আমরা এই যে এ পয়েন্টে টোটাল এনার্জি পাইছিলাম এই যে এ 147 কিলো জুল আর কি। ঠিক আছে, তো এখানেও সেম পেলাম। তারপর আমার সি পয়েন্টে কি আছে, সি পয়েন্টে আমার কে কি, সি পয়েন্টে হচ্ছে 1/2 এম ভি স্কোয়ার। এখন এখানে আমার ভি স্কোয়ারটা আবার বের করতে হবে, তো আমরা আবার যদি লিখি ভি স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস জি এইচ, এখানে আমার ইউ স্কোয়ার 0, আর 2 ইন্টু 9.8, এখানে আমার এইচ কোনটা ইউজ করতে হবে বলো তো? ও এখন কতটুকু এইচ ট্রাভেল করছে, টোটাল 60 না? হ্যাঁ ম্যাম। তাহলে এখানে আমার 60 ধরতে হবে। তো এটা গেল আমার 2 ইন্টু 9.8 ইন্টু 60, এটা হচ্ছে আমার ভি স্কোয়ার। তাহলে এখানে আমার কে
সি যেটা আসছে সেটা আসে হচ্ছে 1/2 ইন্টু 250 ইন্টু হচ্ছে এই যে 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 60, এটা আসে হচ্ছে 147 এত জুল। আর এখানে ইপিসি যেটা, এখানে কি এইচ কি কোনো এইচ আছে যখন সি পয়েন্টে? না, তাহলে কিছু তো না। এমজি 0, এমজি ইন্টু 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে আমার সি পয়েন্টের টোটাল এনার্জি আসলে এইটা, বিকজ ইকেসি প্লাস হচ্ছে ইপিসি, তো এইটাই আসবে 1। তাহলে কি তিনটা পয়েন্টে কি মোট শক্তি একই না? হ্যাঁ। এই ম্যাথ গুলো একটা আসারই কথা, এই রিলেটেড যান্ত্রিক শক্তির নিত্যতাটা। তো আচ্ছা, একটা ম্যাথ হচ্ছে একজন চাইছিল, বাট ওটা আমি দেখাইতে পারিনি, আজকে টাইম নেই, বাট আমি নেক্সট ক্লাসে ওইটা আগে দেখাবো, দেন হচ্ছে স্টার্ট করবো, চিন্তা করো না। 10 নম্বর ম্যাথ আমার মাথায় থাকলো। ম্যাম একটা আমি, প্রশ্ন, হ্যাঁ বলো। ওগুলা কি ম্যাম সবসময় ইয়েতে নিব, গ্রামে নিব? না না, এটা তোমার ভুল, এখানে বইটা গাইডটায় ভালোই ভুল আছে। তোমার যদি হচ্ছে কেজি থাকে তাহলে তুমি গ্রামে নিবা না, এটা বরং তুমি সবসময় কেজিতে করবা। মানে আচ্ছা কেজি তোমার এসআই ইউনিট, তাই না? অলওয়েজ এসআই ইউনিটে রাখবা। তোমার এখানে আর কি ভুল হয়েছে হচ্ছে প্রিন্টিং এ, এটা হচ্ছে 250 গ্রাম ধরছে, এখানে যদি গ্রাম হয় তাহলে তুমি যখন কেজিতে নিবা তখন হচ্ছে পুরোটা মিলে যাবে। ঠিক আচ্ছা আছে, সবসময় এসআই ইউনিটে রেখে ম্যাথ করবা। আচ্ছা ওকে, বুঝছি। আর কোনো কোয়েশ্চেন? না ম্যাম। তাহলে আজকে এতটুকু থাকুক, আমার একটা ম্যাথ বাকি আছে, ওটা আমি করাই দিব নেক্সট দিন, ঠিক আছে?